পার্সোনালি সত্যি আমি খুব গর্বিত যে আমি এমন একজন একটা বাড়িতে জন্মেছি যে যেখানে বাড়িতে পুজো হয়। আর এখন এখানে এত বছর ধরে মানে নিজের হাতে পুজো সমস্ত কিছু করে করে মানে আমি প্রথমে আমার ঠাকুমা মাদের সাথে করে এসেছি, এখন নিজেও নিজের কাজ করতে করি পুজো। তো তারপর বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের বাইরে ঠাকুর দেখার খুব একটা অ্যাট্রাকশন হয় না। হ্যাঁ, ঠাকুর দেখি, কিন্তু ওই মোটামুটি বাড়িতেই মা দুর্গার কাজ করতে করতে সারা পুজো কেটে যায়। এটা খুবই একটা আনন্দের বিষয়। তারপর বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজন আসেন, পাড়ার সবাই আসেন, ওনাদের সাথে আড্ডা গল্প মধ্যে পুজোটা কেটে যায়। আমি যতদূর জানি যে আমাদের এই বাড়ি পুজোটা শুরু হয়েছিল বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে। মহারাজা নন্দকুমারের বাবা শ্রীমান পদ্মনাভ রায় পুজোটা শুরু করেছিলেন, এবং মহারাজা নন্দকুমার যখন মুর্শিদাবাদের ছিল বাংলার দিওয়ানি লাভ করেন আলীবর্দী খানের আমলে, নবাব আলীবর্দী খানের আমলে, তখন তিনি এইখানে শিফট করেন এবং এই কাঠামো উনি নিয়ে আসেন তার সাথে। এটা ভদ্রপুরের সেই কাঠামো, এবং 350 বছর ধরে এই কাঠামোতেই এখনো পুজো হয়ে চলেছে। এই একটা বিষয়। আর একটা গল্প আমি শুনতে পাই একটা ময়ূরপঙ্খী নৌকার ব্যাপারে। সেটি আমাদের যে ঘাট যেখানে মা দুর্গার বিসর্জন হয় সেখানে নাকি আসতে অনেক অতীতকালে দশমীর সময়, এবং মা দুর্গাকে সেখানে বসিয়ে দেওয়া হতো এবং অজানা উদ্দেশ্যে সেই নৌকা চলে যেত এবং পরবর্তীকালে একাদশীতে কাঠামো নিয়ে সেবা ফেরত যেত। তারপরে আমি এটাও শুনেছি যে সপ্তমীতে ঘট ভরার সময়, সন্ধির সময় এবং দশমীতে শোকের বর্জনের সাথে এই পুজোর বিষয়গুলো করতো। তো বর্তমানে এই সমস্ত কিছু চলছে। সেই সব তো এখন সম্ভব না আইনের জন্য। আর কিন্তু বর্তমানে মানুষরা যেভাবে আনন্দ করি, সবাই গোটা বাংলায় যেভাবে চলে সেরকম সমস্ত ব্যবস্থাতে চলছে। আর আমাদের রাজস্বিক মতে পুজো হয়, বৈষ্ণব মতে করতে শুরু হয় আমাদের, সেই পুজোর নিয়মে কোনো রকম ঘাটতি ঘটে। হ্যাঁ, নীলকণ্ঠ পাখি ছাড়া হতো, দশমীর সময় নীলকণ্ঠ পাখি ছাড়া হতো, এবং পরিবেশের বিভিন্ন আইনের জন্য সেটাইও এখন বন্ধ করা হয়েছে। জৌলুস বলতে যে রাজা মহারাজার সময় পরাধীন দেশে বিভিন্ন রকম অনেক কিছু আইন ছিল না যেগুলো বর্তমানে ঘটেছে। তো এই যেমন টোপ গুলিয়ে যেরকম বিভিন্ন রকম আর্মস অ্যাক্টের মধ্যে পড়ে এই বিষয়গুলো, সেগুলোকে ছাড়তে হয়েছে আমাদের। তারপরে যেমন আমি শুনেছি আমাদের এখানে নাট্যমন্দিরে বিভিন্ন রকম কীর্তন নাটক যাত্রাপালা এইসব হতো, বর্তমানে সেগুলো এখন হয় না। কিন্তু এখন যে গান আড্ডা গল্প ওর বিভিন্ন রকম আমরা বর্তমান যুগে যেরকম ভাবে আনন্দ করি বা করতে পছন্দ করি সেসব তো ঘটে। পুজোর নিয়মে কোনো রকম দেখা যাচ্ছে না, পুজোর নিয়ম সেই একই চলে যাচ্ছে। তোরটা আমার যতদূর মনে হয় এইটা একটা সিম্বলাইজেশন, যে একটা নির্দিষ্ট মুহূর্তে সিম্বলাইজেশন, যে এই মুহূর্তে ঘরটা ভর্তি বেরানো হবে, কারণ ওটা একটা নির্দিষ্ট সময় থাকে ঘর ভর্তি যাওয়ার মাত্রা। আমাদের গঙ্গার সামনে সেখানে আমাদের যাই সবাই ঘর ভরতে নবপ্রতিষ্ঠাকে স্নান করাতে, সেই সময় করা হতো। তারপর সন্ধি তিথি পুরুষ সময় একটা করা হতো। তারপর মা দুর্গা যখন বেরোতেন, মা দুর্গার আমাদের বিসর্জন চতুর্দোলাই হয়, যে সেই মা দুর্গা বেরানোর সময় তোপ লাগা হতো। পরবর্তীকালে বন্দুকের গুলির আওয়াজে করা হতো এই কাজগুলো, এই সমস্ত কিছু। আর এখন আমরা বর্তমানে সেটা বাড়িয়ে করে থাকি। হ্যাঁ, প্রচুর লোকজন আসে আমাদের গোটা পাড়ার, অনেক মানুষ আসেন, দূর দূরান্ত থেকে মানুষ আসেন। আমরা সবাই পাড়ার অনেক মানুষ আমাদের বাড়িতে ভোগ খান, আমরা একসাথে আনন্দ করি। সন্ধেবেলায় এই আমাদের মণ্ডপে সবাই আসেন, গল্প হয়, আনন্দ হয়। হ্যাঁ, সত্যি এক বছর আনন্দ থাকে, অপেক্ষা থাকে। আর আমরা যে শুধু এই পুজোর কথা দিই সেটা না, যে আমরা বাড়ির মানুষজন আমাদের কাঠামো সাহিত্য রথের দিক, সেই রথের সময় থেকে আমাদের একটা সাজে সাজে রথ লেগে যায়, কারণ এটা তো একটা বড় অনুষ্ঠান, অনেক বড় প্রসেসিং থাকে এর পেছনে। তো সেই সমস্ত ব্যবস্থাপনা শুরু হয়ে যায় 3 মাস আগে থেকে।